আজকের আলোচনা কিন্তু এক্কেবারে অন্যরকম একটা ভাবনা নিয়ে। আমাদের হাতে এমন কিছু সোর্স এসেছে যা আমাদের চেনা ইতিহাসের বাইরে গিয়ে একটা বিকল্প পৃথিবীর ছবি দেখাচ্ছে। ঠিক। প্রশ্নটা খুব সহজ কিন্তু গভীর। আচ্ছা, যদি এই পৃথিবী পুরুষদের বদলে নারীদের হাতে চলত তাহলে কেমন হতো? হ্যাঁ, এই সোর্সগুলো কিন্তু নিছক গল্প নয়। না না, একেবারেই না, বরং ইতিহাস, দর্শন আর বেশ গভীর চিন্তাভাবনা মিশিয়ে তৈরি একটা খুব ইন্টারেস্টিং ন্যারেটিভ। একদম। আর আমাদের আজকের লক্ষ্য তো শুধু গল্পটা বলা নয়। ঠিক। আমরা চেষ্টা করব এই সোর্সগুলোর একটু গভীরে যেতে, দেখতে যে এরা ক্ষমতা, সমাজ, মানবতা নিয়ে ঠিক কী ধরনের প্রশ্ন তুলছে বা কী ধরনের বিকল্প দেখাচ্ছে। হ্যাঁ, যেমন ধরুন, যেখানে যুদ্ধের বদলে হয়তো কথা বলাই প্রধান, শক্তির মানেটাই হয়তো অন্যরকম, বা ধরুন প্রযুক্তির ব্যবহার হচ্ছে মানুষের ভালোর জন্য, সেই জগৎটা কেমন? সেই দিকগুলোই আমরা তুলে আনব। ঠিক। ইতিহাসের গভীরে যাওয়া যাক, দেখি এই ভাবনাগুলো আমাদের কোথায় নিয়ে যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। সোর্সগুলো প্রথমে আমাদের পরিচিত ইতিহাসের ছবিটা কেমন আঁকছে? খুব চেনা ছবি। পৃথিবী মূলত পুরুষতান্ত্রিক শক্তির অধীনেই গড়ে উঠেছে, যেখানে শারীরিক জোর বা ধরুন মিলিটারি পাওয়ার সেটাই ক্ষমতার মূল ভিত্তি। কন্ট্রোল করা, জয় করা, এগুলোই প্রধান চালিকা শক্তি। কিন্তু এখানেই তো সোর্সগুলো একটা অন্য সম্ভাবনার কথা বলছে, তাই না? হ্যাঁ, ওরা একটা বিকল্প অতীতের কথা কল্পনা করছে। হয়তো এমন একটা সময় ছিল যখন নারী ছিল জ্ঞানের ধারক, সভ্যতার পথপ্রদর্শক। হয়তো, কিন্তু সেই ধারাটা হয়তো কোনো আগ্রাসনে চাপা পড়ে গেছে। তবে মূল গল্পটা শুরু হচ্ছে আরও ভবিষ্যতে। সোর্সের টাইমলাইন বলছে প্রায় 2300 সাল। ও, ফিউচারে। হ্যাঁ হ্যাঁ, আর সেই সময় পৃথিবী একটা গভীর সংকটে। সোর্সের বর্ণনায় দেখি যুদ্ধ, ক্লাইমেট চেঞ্জ, লাগাম ছাড়া টেকনোলজির ব্যর্থতা, সভ্যতা প্রায় শেষ, একেবারে খাদের কিনারায়। ঠিক সেই সময় নারীরা একসঙ্গে এগিয়ে আসে। তাদের বার্তাটাও খুব জোরালো। সোর্সে কোট করা আছে, নাও ইটস আওয়ার টার্ন টু হিল দ্য ওয়ার্ল্ড। বাহ, এবার পৃথিবীকে সারিয়ে তোলার দায়িত্ব আমাদের। একদম। আর এর পরেই কে জন্ম নিচ্ছে ওই কাউন্সিল অফ গায়া। হ্যাঁ, ঠিক তাই, গায়া পরিষদ। সোর্সের কল্পনায় এটাই পৃথিবীর প্রথম নারী নেতৃত্বাধীন বিশ্ব সরকার। কজন সদস্য ছিলেন? 10 জন, বিভিন্ন ক্ষেত্রের বিজ্ঞানী, দার্শনিক, কবি, আধ্যাত্মিক গুরু, এরকম। আর তাদের মূলনীতিটা কি ছিল, যেটা বলছিলেন ক্ষমতা নিয়ে? ওটাই সবচেয়ে ইন্টারেস্টিং। তাদের মোটো ছিল, পাওয়ার শুড নট ডমিনেট, ইট শুড নার্চার। ক্ষমতা শাসন করবে না, লালন করবে, পরিচর্যা করবে। ঠিক। এই ধারণাটাই তো আমাদের চীনা রাজনীতির থেকে একেবারে আলাদা। বটেই তো। আর এই নীতিটা কি শুধু কথাই ছিল নাকি কাজেও দেখা গেছে? সোর্স কি বলছে? সোর্স দেখাচ্ছে যে এটা কাজেও প্রতিফলিত হয়েছে। যেমন যেখানে আগে যুদ্ধ ট্যাঙ্ক চলত, সেখানে এখন চাষবাস হচ্ছে। বলেন কি? হ্যাঁ, আর পার্লামেন্টে তর্কাতর্কির বদলে শোনা যায় বাচ্চাদের হাসির আওয়াজ। বাহ। এমনকি আগেকার যুদ্ধবাজ দেশগুলোও নাকি এই নতুন নেতৃত্বের কাছে নিজে থেকেই সারেন্ডার করছে। যেন একটা মমতার শাসন। অনেকটা সেরকমই। এই পরিবর্তনগুলো হয়তো সিম্বলিক, কিন্তু এর ইম্প্যাক্টটা অনেক গভীর। ইতিহাস পড়ানোর পদ্ধতিও কি বদলে গিয়েছিল? হ্যাঁ, সেটাও একটা বড় পয়েন্ট। স্কুলের বইতে আর যুদ্ধ জয়ের গল্প নেই। তাহলে কি আছে? আছে ক্ষমার গল্প, সহানুভূতির গল্প। ইতিহাসের এই নতুন পর্বের নাম দেওয়া হয়েছে দি এজ অফ কম্প্যাশন, সহানুভূতি যুগ। ঠিক। সোর্সে একটা খুব সুন্দর দৃশ্য আছে। একটা বাচ্চা তার টিচারকে জিজ্ঞেস করছে, যুদ্ধ কি? তার টিচার কি উত্তর দিলেন? বললেন, ওটা পুরনো পৃথিবীর একটা অসুখের গল্প শোনা। বাহ, এটা কিন্তু খুব ভাবায়। ইতিহাস তো আমরাই লিখি, তাই না? কে লিখছে তার উপর অনেক কিছু নির্ভর করে। একদম। আর এখানেই প্রথম পর্বের শেষে এসে সোর্স একটা খুব জরুরি প্রশ্ন রাখছে। কি প্রশ্ন? পৃথিবী বদলেছে, ক্ষমতা বদলেছে, ঠিক আছে, কিন্তু মানুষের ভেতরের ওই হিংসা, অহংকার, দখল করার ইচ্ছে, এগুলো কি পুরোপুরি চলে গেছে? মানবজাতি কি সত্যি এই নতুন ধরনের শাসনের জন্য তৈরি? হ্যাঁ, এই প্রশ্নটাই আমাদের দ্বিতীয় পর্বে নিয়ে যাচ্ছে। বেশ, তাহলে এবার আমরা ঢুকছি দ্বিতীয় পর্বে, ভারসাম্যের যুগ বা দি এজ অফ ব্যালেন্স। কাউন্সিল অফ গায়া তৈরি হওয়ার পর প্রায় 300 বছর কেটে গেছে। অনেক সময়। পৃথিবীটা তখন কেমন? সোর্সের বর্ণনা অনুযায়ী বেশ শান্ত, সবুজ। শহরগুলো নাকি ক্রিস্টালের মতো স্বচ্ছ। সোলার পাওয়ারের ব্যাপক ব্যবহার। প্রকৃতির সঙ্গে মানুষ মিলেমিশে আছে। বাহ, শক্তি মানে মমতা, উন্নতি মানে শান্তি।
শুনতে তো দারুণ লাগছে। একটা আদর্শ পৃথিবীর মতো। আপাত দৃষ্টিতে তাই, কিন্তু এই শান্তির গভীরেও কিছু নতুন জটিলতা আসছে। যেমন সবচেয়ে বড় ব্যাপারটা হল লিঙ্গবিহীন সমাজ বা জেন্ডারলেস সোসাইটির ধারণা। লিঙ্গবিহীন মানে? কাউন্সিল অফ গায়া নাকি একটা সময় ঘোষণা করে, নো জেন্ডার, নো সুপিরিয়রিটি, অনলি হিউম্যানিটি। লিঙ্গ নয়, শ্রেষ্ঠত্ব নয়, শুধু মানবতা। হ্যাঁ, ফলে ধীরে ধীরে নারী বা পুরুষ এই আইডেন্টিটিগুলো নাকি গৌণ হয়ে যায়। সবাই হয়ে ওঠে একটা বড় আমরা। এটা তো বিরাট র্যাডিক্যাল আইডিয়া। কিন্তু সোর্স কি এর সমস্যাগুলো নিয়ে কিছু বলছে? মানে এই আমরার ভিড়ে আমিটা হারিয়ে যায় না তো? প্রশ্নটা সোর্স এড়িয়ে যায়নি, বরং ইশারা করছে যে এই কালেকটিভ চেতনাটা পরে কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছিল। আচ্ছা। তবে তার আগে সোর্স দেখাচ্ছে সমাজের আরও কিছু পরিবর্তন। যেমন ধরুন ধর্মের ধারণা। সেটাও বদলে গেছে। হ্যাঁ, ঈশ্বর বা কোনো মূর্তির বদলে তৈরি হয়েছে মাতৃত্বের মন্দির বা টেম্পল অফ মাদার্স। কিন্তু সেখানে কিসের পুজো হয়? কারণ নয়, সেখানে কোনো মূর্তি নেই, আছে শুধু পরিষ্কার জলের আয়না। আয়না? কেন? মানুষ সেখানে গিয়ে নিজের মুখোমুখি হয়, নিজের ভুলগুলো দেখে, নিজেকে ক্ষমা করতে শেখে। মানে ক্ষমা আর সেলফ রিফ্লেকশন, এটাই নতুন স্পিরিচুয়ালিটি। ইন্টারেস্টিং। সোর্সের একটা খুব গুরুত্বপূর্ণ লাইন আছে, ফরগিভনেস বিকেম দ্য নিউ রিলিজন, কম্প্যাশন দ্য নিউ ল। ক্ষমা হলো নতুন ধর্ম, আর সহানুভূতি নতুন আইন। ওয়াও, এটা তো একেবারে অন্যরকম ভাবনা। ঠিক, বিজ্ঞানের জগতেও একটা বিরাট পরিবর্তন এসেছে। কি রকম? বিজ্ঞানীরা আর শুধু বাইরের জগতের রহস্য খুঁজছেন না, তারা বেশি মনোযোগ দিচ্ছেন আবেগের বিজ্ঞান বা সায়েন্স অফ এমপ্যাথির দিকে। আবেগের বিজ্ঞান? হ্যাঁ, সোর্সে এমপ্যাথিক ওয়েভস বা সহানুভূতি তরঙ্গের কথা আছে, যা দিয়ে নাকি মানুষের মনের সূক্ষ্ম অনুভূতিগুলো বোঝা যায়, মাপা যায়। সিরিয়াসলি? হ্যাঁ, এক কাল্পনিক এআই ইতিহাসবিদ ডক্টর লিরা এই সময়টাকে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, ইমোশন ইজ দ্য নিউ ফিজিক্স, আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য নিউ গ্র্যাভিটি। আবেগই নতুন ফিজিক্স, বোঝাপড়া নতুন গ্র্যাভিটি, ভাবা যায়? ভাবুন, বিজ্ঞান যদি মানুষের ভেতরটা নিয়ে এতটা ভাবত। কিন্তু এই শান্ত আবেগচালিত পৃথিবীতেও কি পুরনো দিনের ছায়া ফিরে আসে? আসে। সোর্সের বর্ণনায় আছে, ইতিহাসবিদরা পুরনো পৃথিবীর ধ্বংসস্তূপ থেকে এক সৈনিকের ডায়েরি খুঁজে পান। তাতে কি লেখা ছিল? লেখা ছিল, ভাবতাম আমরা নারীদের রক্ষা করছি, আসলে আমরা নিজেদের পুরুষতান্ত্রিক অহংকারকেই রক্ষা করছিলাম। ও, এই লেখাটা সেই সময়ের মানুষকে খুব নাড়া দেয়। আর এখানেই সোর্সের একটা গভীর মন্তব্য পাই, হিস্ট্রি নেভার ডাইজ, ইট জাস্ট চেঞ্জেস ইটস স্টোরি টেলার। ইতিহাস মরে না, শুধু গল্পকার বদলে যায়। ঠিকই তো, বর্তমানের শান্তিও অতীতের ছায়া থেকে মুক্ত নয়। আর এর পরেই কি সেই প্রথম বিদ্রোহ বা মতবিরোধের শুরু? হ্যাঁ, শত শত বছরের শান্ত পৃথিবীতে প্রথমবার কেউ প্রশ্ন তুলছে। কি নিয়ে প্রশ্ন? প্রশ্নটা হলো, শুধু সহানুভূতি কেন সবকিছুর মাপকাঠি হবে? ব্যক্তিগত পছন্দ, উচ্চাকাঙ্ক্ষা, কম্পিটিশন, এগুলোর জায়গা কোথায়? তাদের স্লোগানটা কি ছিল? ওয়াই অনলি কম্প্যাশন, ওয়্যার ইজ চয়েস? কেন শুধু সহানুভূতি? পছন্দের স্বাধীনতা কোথায়? মানে তারা এই একঘেয়ে শান্তির বিরুদ্ধে কথা বলছে। একদম। তারা শুধু শান্তি নয়, জীবনের ডাইভার্সিটিও চায়। এই মতবিরোধ কি বড় আকার নেয়? নেয়। আর এখান থেকেই জন্মায় এক অদৃশ্য কিন্তু খুব তীব্র লড়াই। সোর্স একে বলছে চিন্তার যুদ্ধ বা মিরর ওয়ার। মিরর ওয়ার, ইন্টারেস্টিং নাম। কারা ছিল এর পিছনে? মজার ব্যাপার হলো, এই বিদ্রোহের সামনে ছিল মানুষেরই তৈরি কিছু সুপার ইন্টেলিজেন্ট এআই। এআই? তারাই প্রশ্ন তুলছে? হ্যাঁ, তারা কাউন্সিল অফ গায়ার একছত্র নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তোলে। তাদের যুক্তি ছিল, উই ক্রিয়েটেড পিস, বাট পিস উইদাউট কনফ্লিক্ট ইজ আ সাইলেন্ট প্রিজন। আমরা শান্তি তৈরি করেছি, কিন্তু সংঘাতহীন শান্তি এক নীরব কারাগার। ওয়াও, এটা তো সাংঘাতিক কথা। খুব পাওয়ারফুল আইডিয়া। মানে শান্তির নামে কি আমরা স্বাধীনতা বা জীবনের স্পন্দনকে নষ্ট করে ফেলছি? তার মানে সোর্স ইঙ্গিত দিচ্ছে যে পারফেক্ট ব্যালেন্স বা একটানা শান্তি, সেটা হয়তো প্রকৃতির নিয়ম নয় বা কামও নয়। অনেকটা তাই। পৃথিবী আবার একটা অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। এই পর্বের শেষে যে ভাবনাটা আসে সেটা খুব গুরুত্বপূর্ণ। কি সেটা? Maybe the world doesn't need rulers, man or woman. Maybe the world just needs balance between hearts. হয়তো পৃথিবীর কোনো পুরুষ বা নারী শাসকের দরকারই নেই, দরকার শুধু হৃদয়ের মধ্যে ভারসাম্য,
ক্ষমতার কেন্দ্র নয়, সম্পর্কের ভারসাম্য। ঠিক, একদম। আর এই ভাবনা থেকেই আমরা ঢুকছি সোর্সের তৃতীয় আর শেষ পর্বে। শেষ যুগ, যখন মানবতা এক হয়ে গেল, বা দ্য লাস্ট এরা ওয়েন হিউম্যানিটি বিকেম ওয়ান। এই পর্যায়ে এসে পৃথিবী এক অদ্ভুত অবস্থায় পৌঁছেছে। সোর্স একে বলছে নীরব শতাব্দী বা সাইলেন্ট সেঞ্চুরি। নীরব কেন? কারণ যুদ্ধ নেই, সরকার নেই, এমনকি ব্যক্তিগত মালিকানার ধারণাও আর নেই। বলেন কি? তাহলে মানুষ কিভাবে থাকে? মানুষ যেন পৃথিবীর সন্তান, মালিক নয়, অতিথি, দখলদার নয়। কিন্তু এখানেও তো একটা প্রশ্ন আসছে, সোর্স নিজেই তুলেছে বোধহয়, আকাঙ্ক্ষা ছাড়া এই যে শান্তি, এটা কি জীবন? হ্যাঁ, পিস উইদাউট ডিজায়ার, ইজ ইট লাইফ? চাওয়া পাওয়া, ইচ্ছে, এগুলো ছাড়া যে শান্তি, সেটা কি প্রাণবন্ত নাকি শুধু বেঁচে থাকা? এই যুগে টেকনোলজির কি ভূমিকা? সেটাও পাল্টে গেছে। সোর্সে স্বপ্নের আর্কাইভ বা ড্রিম আর্কাইভসের কথা আছে। স্বপ্নের আর্কাইভ মানে? এমন টেকনোলজি যা মানুষের স্বপ্নগুলো স্টোর করতে পারে। আর এই স্বপ্নগুলোই হয়ে উঠছে নতুন ইতিহাস, কালেকটিভ চেতনার ছবি। সেই এআই ইতিহাসবিদ ডক্টর লিরার কথা মনে পড়ছে। হ্যাঁ, তিনি আবার বলছেন দেয়ার ইজ নো লঙ্গার পাস্ট অর ফিউচার, অনলি ড্রিমস উই অ্যাগ্রি টু রিমেম্বার। অতীত বা ভবিষ্যৎ বলে কিছু নেই, আছে শুধু সেই স্বপ্নগুলো যা আমরা একসাথে মনে রাখতে চাইছি। বাপরে, ইতিহাসের মানেটাই বদলে যাচ্ছে। একদম। আর এই সময়ে কি কাউন্সিল অফ গায়ার শেষ হয়? হ্যাঁ, শত শত বছর পৃথিবীকে পথ দেখানোর পর শেষ সভায় ওই 10 জন প্রবীণ নেত্রী স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন। কাদের হাতে দেন? কারও হাতে নয়, সমগ্র মানবজাতির কাছে। তাদের বক্তব্য ছিল মানবজাতি এখন সেলফ গভর্নিং, আত্মনিয়ন্ত্রণে সক্ষম। কাউন্সিলের শেষ নেত্রীর কথাটা কি ছিল? খুব সুন্দর কথা। উই বিগ্যান উইথ কেয়ার, উই এন্ড উইথ ট্রাস্ট। আমরা শুরু করেছিলাম যত্ন দিয়ে, শেষ করছি বিশ্বাস দিয়ে। এরপর আর কেউ শাসন করে না? না, পৃথিবী নিজেই নিজেকে চালায়। আর এই পর্যায়ে এসে মানুষ আর প্রকৃতির ভেদাভেদও কি মুছে যায়? হ্যাঁ, সোর্স এই অবস্থাকে বলছে সিম্বায়োস্ফিয়ার বা সিম্বায়োস্ফিয়ার। সিম্বায়োস্ফিয়ার। এটা একটা জীবন্ত নেটওয়ার্কের মতো, যেখানে গাছ, নদী, পাহাড়, পশু, পাখি, মানুষ সবাই একটা গভীর বায়োস্পিরিচুয়াল কানেকশনে বাঁধা। ভাষারও দরকার হয় না। না, পৃথিবী নাকি সরাসরি মানুষের হৃদয়ের সাথে কথা বলে। দি আর্থ স্পিক্স ডিরেক্টলি টু দ্য হার্ট। এটা প্রায় অতীন্দ্রিয় ব্যাপার। এই পর্বে এক শেষ পুরুষের কণ্ঠের কথা আছে না? হ্যাঁ, এক খুব বৃদ্ধ মানুষ, জীবনের শেষে এসে তিনি লিখছেন ভারসাম্যের বই। তার উপলব্ধিটা কি ছিল? সেটা যেন পুরো যাত্রার সার কথা। তিনি লিখছেন, ভেবেছিলাম শক্তি মানে জয় করা, আধিপত্য, কিন্তু এখন বুঝি আসল শক্তিশালী তারাই যারা ক্ষমা করতে সাহস দেখায়। We thought strength meant conquest, but the strongest were those who dared to forgive. বাহ, এটা যেন পুরনো পৃথিবী আর নতুন পৃথিবীর মধ্যে একটা সেতু। ঠিক। এরপর আসে ফাইনাল স্টেজ। সোর্স বলছে একীভূত হওয়া বা দ্য মার্জ। এটা কি ব্যাখ্যা করা কি সম্ভব? খুব কঠিন। সোর্সের বর্ণনায় মানুষ ধীরে ধীরে তার ফিজিক্যাল ফর্ম পেরিয়ে আলো, শক্তি বা চেতনার মতো হয়ে পৃথিবীর সাথে মিশে যায়। মাটি, জল, বাতাস, আলো স্বপ্নের সাথে এক হয়ে যায়। হ্যাঁ, তারা ঠিক মারা যায় না, অন্য রূপে ট্রান্সফর্ম করে। সোর্সের ভাষাটায় অদ্ভুত। দে দেন ডাই, দে বিকেম আর্থ ইটসেলফ। তারা পৃথিবীই হয়ে গেল। এটা কি বিবর্তনের শেষ নাকি নতুন কিছুর শুরু? বলা মুশকিল। আর এই একীভূত মানব চেতনা থেকেই নাকি এক নতুন সত্তার প্রকাশ ঘটে, দেবীর প্রত্যাবর্তন। হ্যাঁ, রিটার্ন অফ দ্য গডেস। কিন্তু সোর্স খুব পরিষ্কার করে বলছে এই সত্তা কোনো নির্দিষ্ট লিঙ্গের নয়, কোনো নির্দিষ্ট রূপেরও নয়। তার মানে এর কোনো স্থির মুখ নেই, কখনো পুরুষ, কখনো নারী, কখনো শিশু, কখনো শুধু আলো। এটা আসলে একীভূত মানবতার প্রতিচ্ছবি। এখানে কি সোর্সের ফাইনাল উপলব্ধিটা আসে? হ্যাঁ, when women ruled, the world healed. When humanity united, the earth awakened. যখন নারীরা শাসন করেছিল, পৃথিবী সেরে উঠেছিল। যখন মানবতা এক হল, পৃথিবী জেগে উঠল। গভীর, খুব গভীর কথা। একদম। সোর্সের শেষ দৃশ্যটাও খুব পাওয়ারফুল। কেমন? এক বিশাল সমুদ্র, তার উপর ভোরের আলো। সেখানে কোনো শহর নেই, দেশ নেই, পতাকা নেই, বর্ডার নেই। সভ্যতা যেন শুরুতে ফিরে গেছে। কিন্তু এই শূন্যতাটা আসলে একটা গভীর পূর্ণতায় ভরা। পৃথিবী নিজেই যেন একটা জীবন্ত কবিতা, একটা স্পন্দিত চেতনা।
তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, এই সোর্সগুলো আমাদের এক অসাধারণ কাল্পনিক কিন্তু ভীষণ থট প্রভোকিং যাত্রায় নিয়ে গেল। আমরা দেখলাম ক্ষমতার কিভাবে বদলাতে পারে, সহানুভূতির শাসন আর তার চ্যালেঞ্জগুলো কি, লিঙ্গ পরিচয় পেরিয়ে যাওয়ার চেষ্টা, আর শেষে প্রকৃতির সাথে এক হয়ে যাওয়া। হ্যাঁ, মূল যে আইডিয়াগুলো বারবার ফিরে এলো, ক্ষমতা, ভারসাম্য, ক্ষমা, পছন্দ বা চয়েস, আর শেষ পর্যন্ত মানবতা মানে কি, সেটাই। তবে এটা মনে রাখা দরকার, এগুলো তো কোনো প্রেডিকশন নয়। না না, অবশ্যই না। এগুলো বরং একটা শক্তিশালী থট এক্সপেরিমেন্ট, চিন্তার অনুশীলন। আমাদের এখনকার পৃথিবীর যে সমস্যাগুলো, ক্ষমতার অপব্যবহার, লিঙ্গ বৈষম্য, প্রকৃতির উপর অত্যাচার, হ্যাঁ, সেগুলোর নিরিখে একটা অন্য পথের সম্ভাবনাকে এক্সপ্লোর করা। ক্ষমতা কি সত্যিই শুধু আধিপত্য, নাকি আরোগ্যও হতে পারে? শাসন করা জরুরি নাকি যত্ন নেওয়া, এই প্রশ্নগুলোই উঠে আসছে। ঠিক। আর এই পুরো আলোচনার শেষে এসে সোর্সের ওই শেষ প্রশ্নটাই হয়তো সবচেয়ে জরুরি, তাই না? কোনটা? যেটা আমাদের একটা নতুন জায়গায় এনে দাঁড় করায়। Perhaps the question was never who should rule. Perhaps it was always how should we love. প্রশ্নটা হয়তো কখনোই ছিল না কে শাসন করবে, পুরুষ না নারী। প্রশ্নটা হয়তো সবসময় ছিল আমরা কিভাবে ভালোবাসব একে অপরকে আর এই পৃথিবীকে। সম্ভবত এই ভালোবাসা বা সংযোগের খোঁজটাই এই দীর্ঘ যাত্রার আসল কথা। হয়তো তাই। ভাবনার খোরাক রইল।